তৃণমূল সরকারের পতনের পর রাজ্যে ঢুকে রীতিমতো তাণ্ডব চালালো এনআইএ এবং মোথাবাড়ি কাণ্ডে এবার তৃণমূলের এক দাপুটে নেতাকে তারা কলার ধরে টেনে হিচড়ে আটক করলো। অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তৃণমূলের যে উচ্চ পদস্থ কর্তারাও এখন তাদের এই সাগরেদদের আর বাঁচাতে পারছে না। আর এক্ষেত্রে তৃণমূলের যাকে গ্রেফতার করা হয়েছে যে সে রীতিমতো মোথাবাড়ি কাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করেছিল এবং তৃণমূলের ওই অঞ্চলের দাপুটে এক নেতা যার নাম মোহাম্মদ শরিউল শেখ। এই মোহাম্মদ শরিউল শেখ কি করেছিল? এসআইআর কে কেন্দ্র করে সংখ্যালঘু অর্থাৎ মুসলমানদের উস্কে জাতীয় সড়ক অবরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সে রাতে যে 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাদের উপর আক্রমণ করা হয় সেই আক্রমণের নেপথ্যে ছিল এই শরিউল শেখ নামক ব্যক্তি এবং তাকে এবার এনআইএ পক্ষ থেকে আটক করা হয়েছে এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের পালাবদলের পর এই ধরনের ক্রিমিনালদের কোনো অবস্থায় ছাড় কিন্তু দেওয়া হবে না। 1 মাস আগে মালদার যে কালিয়াচক নামক জায়গা রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল এসআইআর কাণ্ডে। আপনারা জানেন এসআইআর এ যাদের নাম বাদ গেছে ঠিক তারা এই সময় নাকি প্রতিবাদ করতে শুরু করে এবং কিভাবে প্রতিবাদ করতে শুরু করে, তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আটক করে রেখে প্রতিবাদ করতে শুরু করে। শুধু তাই নয়, সে সময় 12 নম্বর যে জাতীয় সড়ক সেই সড়ক তারা অবরোধ করে এবং এর ফলে বহু মানুষ কিন্তু বিপাকে পড়ে। এর আগে এক আইনজীবীকেও এই পুরো ঘটনায় কিন্তু এনআইএ আটক করেছিল। এবার স্পষ্টতই পরিষ্কার হয়ে যাবে যে এই শরিউল শেখ যিনি ওই অঞ্চলের দাপুটে নেতা ছিলেন তিনি কার নির্দেশে এই ধরনের বড় হামলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উপর চালালেন এবং সেই রাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা রীতিমতো প্রাণ সংশয়ে কিন্তু বাড়ি ফিরেছিলেন। একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক বিচারপতি সরাসরি বলে যে আজকে যদি আমার পরিবারের কিছু হয় তাহলে বিচারালয়কে আমার পরিবারের দায়িত্ব নিতে হবে এবং কিভাবে রাস্তায় একের পর এক গাছ একের পর এক পাথর দিয়ে বিচারপতিদের গাড়ি আটকে রাখার ঘটনা সামনে এসেছিল। এক কথায় যা যদি ব্যক্ত করি তা ভয়ঙ্কর ছাড়া আর কোনো শব্দই বাংলা অভিধানে হয়তো যথেষ্ট নয় বলে আমার মনে হয়। আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ঘটনা যে ঘটনাকে সংখ্যালঘু মুসলমানদের স্বতঃস্ফূর্ত ক্ষোভ বলে চালানোর চেষ্টা তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছিল তার নেপথ্যে ছিল এই শরিউলের মতো উগ্রবাদী তৃণমূল নেতারা যারা ঘটনার নেপথ্যে থেকে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে কাজে লাগিয়ে আবেগকে কাজে লাগিয়ে বিচারালয়ের সঙ্গে জড়িত এই ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রীতিমতো বিপদে ফেলার চেষ্টা করছিলেন। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনারা কিভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করবেন এবং আজকে এর জন্য আমি আপনাদের একটি অ্যাপের সঙ্গে পরিচয় করাবো যার নাম মার্কেট উলফ। এই মার্কেট উলফ হলো একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ এবং এখানে মাত্র 99 টাকা লাইফ টাইম ফি দিয়ে আপনারা ট্রেডিং জার্নি আপনাদের শুরু করতে পারেন। এবার আপনাদের দেখাবো এই অ্যাপকে ঠিক কিভাবে ব্যবহার করা যায়। দেখুন, প্রথমে আমি এই অ্যাপকে ওপেন করলাম, পরবর্তীকালে পিন নাম্বার দিয়ে লগ ইন করলাম এবং এই মার্কেট উলফ অ্যাপে এবার একটি ফিচার্স দেখা গেল যার নাম ফলো ট্রেন্ড। এবার এই ফিচার্স আমাদের রিয়েল টাইম মার্কেটের ডাটা দেয় যেগুলো খুব প্রফিটেবল। পরবর্তীকালে এই ফলো ট্রেন্ড অপশনকে ক্লিক করে আমি এখানে ইনস্ট্রুমেন্ট চার্ট এবং ট্রেড ডিটেলস দেখে এই পুরো বিষয়টির ট্রেড স্টার্ট করে দিলাম ইনস্ট্যান্টলি। পরবর্তীকালে এখান থেকে মনিটর করলাম এবং এইখানে লাইভ ট্রেডের যাবতীয় আপডেট কিন্তু দেখা যেতে পারে। ফলে আপনারা খুব অল্প অ্যামাউন্ট দিয়ে এইভাবেই মার্কেট উলফ কাজে লাগিয়ে আপনারা ট্রেডিং জার্নি কিন্তু শুরু করতে পারেন। এই অ্যাপে আরও একটি অপশান আছে যার নাম স্টপ লস ফিচার্স, যা আপনার ক্ষতি আটকাতে পারে। দেখুন, এখানে আমার লাইভ ট্রেডে যদি আমি দেখি দেখা যাবে এইখানে স্টপ ট্রেড অপশান এবং স্টপ ট্রেড ক্লিক করার পর আমি 1476 টাকার বুকিং 3টে ট্যাপসে কিন্তু বুক করতে পেরেছি। মার্কেট উলফ অ্যাপ আমাদের ফ্রিতে রেকমেন্ডেশনও প্রোভাইড করে। সেই রেকমেন্ডেশনগুলো ফলো করে আপনারা কিন্তু শেষ 3 মাসে গুড প্রফিট
আমরা রোজগার করেছি তার একটা ধারণা পেতে পারেন। দেখুন, প্রথম মাসে ইউজার 57,170 টাকার প্রফিট, সেকেন্ড মাসে 70,468 টাকার প্রফিট এবং 3 নম্বর মাসে এখানে 59,696 টাকার প্রফিট কিন্তু বুক করা হয়েছে। সব থেকে ভালো পার্ট হলো মার্কেটুলস অ্যাপ কোনো ধরনের কমিশন কিন্তু চার্জ করে না এবং সমস্ত প্রফিটই আপনার অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। মার্কেটুলস অ্যাপ বর্তমানে ভারতবর্ষে অত্যন্ত দ্রুত গতিতে বিস্তার লাভ করছে এবং এটি অত্যন্ত সিম্পল এবং সিকিওর ব্যবহার করার জন্য। তাহলে আর ওয়েট করছেন কেন? আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক আছে, পিন কমেন্টেও এই অ্যাপের আমি লিঙ্ক দিয়েছি, ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। এবং সব থেকে বড় কথা, এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কিন্তু কোর্টের নির্দেশে সেদিন এই পার্টিকুলার মানে মালদার মতো জায়গায় গেছিলেন এবং বিষয়টিকে সমাধানের চেষ্টা করছিলেন। ফলে যাদের সমাধানের জন্য বিচারপতিরা গেছিলেন তারা কার নির্দেশে এই ধরনের ঘটনা সেদিন ঘটিয়েছিলেন সেটা কিন্তু এখন দেশবাসীর কাছে সব থেকে বড় প্রশ্ন ছিল। আর আজকে দেখুন স্পষ্ট হয়ে যাচ্ছে, এই মোহাম্মদ সিরিয়াল শেখের মতো ক্রিমিনাল যাদের এনআইএ টেনে হিচড়ে তাদের হেফাজতে নিয়েছে, তারাই এই ঘটনার নেপথ্যে আসল ষড়যন্ত্রকারী। এবং এই সকল দাদারা পাড়ার কোনো ছোটোখাটো দাদা নয়, সেই অঞ্চলের লিডার, দাপুটে নেতা, যিনি অন্য কারুর পরামর্শ ছাড়া, নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটাতে পারতো না। অর্থাৎ নোংরা রাজনীতি করতে গিয়ে আজকে শুধু বাংলার মান সম্মান যে ভুলণ্ঠিত করা হয়েছিল তা নয়, রীতিমতো বিচারালয়কে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছিল, তা এনআইএ কিন্তু কোনোভাবে আর মেনে নেবে না, তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি এই যে রাজ্যের পালাবদলের পর একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু আমাদের সামনে আসছে। প্রথম ঘটনাটি হলো, কালকে শেখ হাসিনা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে শুভেন্দু অধিকারী সহ ভারতীয় জনতা পার্টিকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন এবং ভারতবর্ষের উন্নতি ভবিষ্যতে যেন হয় তার জন্য অসংখ্য শুভকামনা তার পক্ষ থেকে করা হয়েছে। এটা কিন্তু অত্যন্ত বার্তাবহক একটা বার্তা বলা চলে, যা শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া হয়েছে। দিনের পর দিন শেখ হাসিনাকে কিন্তু সাহায্য করেছেন ভারতবর্ষের সরকার এবং ভারতবর্ষের সরকার শেখ হাসিনাকে এতটাই আদর আপ্যায়ন এবং আতিথেয়তায় রেখেছে, তা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নিঃসন্দেহে বিরল। অন্য রাষ্ট্রের কোনো রাষ্ট্রনায়ককে এই ধরনের ট্রিটমেন্টে ভারত সরকার শেষ কবে রেখেছে তা কিন্তু কেউ মনে করতে পারছেন না। সেই শেখ হাসিনা পরিষ্কার বুঝিয়ে দিলেন যে শুভেন্দু অধিকারীর জয়ে তিনি আপ্লুত। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শেখ হাসিনাকে নিজের দিদি বা বিভিন্ন কিছু বলে শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসাবে প্রমাণ করতে চাইতেন, আজকের দিনে দাঁড়িয়ে সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে যে তিনি কত বড় ভাওতাবাজি দিতেন। কারণ মনে রাখবেন, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ভারত এবং বাংলাদেশের একাধিক বিতর্ক শেষ 1 বছরও কিন্তু সৃষ্টি হয়েছে, যা শেখ হাসিনা কিন্তু এই টুইটের মাধ্যমেও কিছুটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একাধিক ভয় মিশ্রিত বিবৃতি আমাদের সামনে আসছে। বাংলাদেশ সরকার সব থেকে বড় ভীত সন্ত্রস্ত হয়েছেন একটা বিষয়, তা হলো অনুপ্রবেশকারী ইস্যু। তারা পরিষ্কার বুঝে গেছেন যে ভারত কোনো অবস্থাতেই এই অবৈধ বাংলাদেশিরা রক্ষা করবে না এবং জায়গা দেবে না। এটা মমতার সরকার নয় যে দিনের পর দিন জাল আধার কার্ড, ভোটার কার্ড, এই সকল কার্ড তৈরি করে অবৈধ বাংলাদেশিদের শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য ভারতবর্ষে বা বাংলাতে জায়গা দেওয়া হবে। কালকে পরিষ্কারভাবে একটি বিবৃতি বাংলাদেশের পক্ষ থেকে আসে এবং এই বিবৃতি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতও আবার পাল্টা বিবৃতি দেয়। সেখানে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান পরিষ্কার বলেন যে ক্ষমতার পালাবদলের পর পশ্চিমবঙ্গ থেকে যদি পুশিন ঘটে তাহলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। এবার বাংলাদেশের ব্যবস্থা নেওয়ার কতটা ক্ষমতা তা আমরা জানি, কিন্তু ব্যাপারটা হলো তাদের ক্ষমতা 25 পয়সার হলেও তারা ভাব দেখায় 25,000 টাকার। প্রথমত, বাংলাদেশ সরকার দিনের পর দিন অনুপ্রবেশকারী ইস্যুকে অস্বীকার করেছে। এবার বাংলাদেশ সরকার ভাবে যে অনুপ্রবেশকারী নামক কোনো শব্দের অস্তিত্বই নেই। ভারত একটা দানছত্র খুলে বসেছে এবং সেখানে যারা অন্য দেশ থেকে আসবে তারা ভারতের সম্পদ, খাদ্য, বস্ত্র, মানে বাসস্থান সবকিছু ব্যবহার করতে পারবে। এই যে ভারতীয় সম্পদ ব্যবহার করার অধিকার অন্য দেশের কারণ নেই, তা কিন্তু ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে এবং সেই বুঝিয়ে দেওয়ার পরই তারা আতঙ্কে
রীতিমতো ভীত এবং তারা ভাবছে বাংলাদেশিদের ধরে ধরে হয়তো পুশিং করে দেওয়া হবে বা পুশব্যাক করে দেওয়া হবে সে দেশে। আসাম ইতিমধ্যেই স্পেশাল অ্যাক্ট ইউজ করে কিন্তু সেই জিনিসটি করেছে। এবার আসামের মতো যদি পশ্চিমবঙ্গ শুরু করে, তাহলে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী সংখ্যা যা, তা যদি হঠাৎ করে বাংলাদেশে চলে যায়, বাংলাদেশ সরকারের সামাজিক সংকট তৈরি হবে এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই খলিলুর রহমানের এই ধরনের বিবৃতি। তবে ভারত ঘণ্টাখানেকের মধ্যে একটি বিবৃতি দেয়, যা স্পষ্ট হয়ে যায় বা ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশের এই বিবৃতিকে সহজভাবে নিচ্ছে না এবং বাংলাদেশের এই আপত্তিকে পাত্তা অবধি দিচ্ছে না। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কি বলা হয়? সেই বিবৃতিতে বলা হয় যে অবৈধভাবে যে সকল নাগরিক বা বিদেশি নাগরিক এদেশে থাকেন তাদের ফিরিয়ে দেওয়াই ভারতের নীতি। এর বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা আশা করা হচ্ছে। বাংলাদেশ তাদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করবে, আমরা আশা রাখছি, যাতে ভারত থেকে অবৈধ অভিবাসীদের প্রত্যর্পণ নির্বিঘ্নে সম্পূর্ণ করা যায়। অর্থাৎ যদি তোমাদের দেশের নাগরিক প্রমাণিত হয় বা ভারত যদি ডকুমেন্ট দিতে পারে, তোমরা খুব সহজভাবে প্রত্যর্পণ বিষয়টিকে মেনে নেবে। পাশাপাশি বলা হয় যে বর্তমানে বাংলাদেশের সঙ্গে নাগরিকত্ব যাচাইয়ের 2860টি বেশি মামলা ঝুলে রয়েছে এবং তাদের অনেকগুলোই 5 বছরের বেশি ধরে বিচারাধীন। ফলে বাংলাদেশ সরকার এক্সপেক্ট করছে যে এই লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী গোটা ভারতের বিভিন্ন স্থানে যে ছড়িয়ে আছে, তাদেরকে গ্রেফতার করা হবে, তাদের আইন ব্যবস্থার মাধ্যমে যাচাই করা হবে এবং আরও 15টা বছর যাবে, তারপর তাদের দেশে ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ পুরোটাই সময় নষ্টের এক খেলা, যা ভারত ধরে ফেলেছে এবং ধরে ফেলেছে বলেই ভারতের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতিতে প্রমাণ হয়ে যাচ্ছে যে ভারত এই বিষয়টিকে অত্যন্ত সহজভাবে নিচ্ছে না। পাশাপাশি কালকে এনসিআরবির আরও একটি তথ্য আমাদের সামনে আসে। সেখানে বলা হয় 2024 সালে যতজন বিদেশি নাগরিক ভারতবর্ষের বিভিন্ন অপরাধের জন্য গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে সব থেকে বেশি নাগরিক কিন্তু বাংলাদেশেরই। 3091 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তার মধ্যে পশ্চিমবঙ্গের কিন্তু সংখ্যাটা সব থেকে বেশি। 2024 সালে পশ্চিমবঙ্গে গ্রেফতার করা হয়েছে 292 জন, এই 992 জন বাংলাদেশিকে, এবং এই 992 জন বাংলাদেশির বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। 2024 সালে 3091 বাংলাদেশির গ্রেফতারের মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো এদের 1676 জনের বিপক্ষে বিদেশি নাগরিক আইনে মামলা রুজু করা হয়েছে। অর্থাৎ মোট নাগরিকের 54%-এর বেশি নাগরিক বিদেশি নাগরিক আইনে আপাতত গ্রেফতার এবং পাসপোর্ট জালিয়াতির অভিযোগে গ্রেফতার 41.5% মানুষ। এরপরে নাইজেরিয়ার প্রায় 509 জন গ্রেফতার হয়েছে ভারতে, নেপালি গ্রেফতার হয়েছে 476 জন এবং মায়ানমারের গ্রেফতার হয়েছে 245 জন ব্যক্তি। ফলে একটা জিনিস পরিষ্কার যে এই বাংলাদেশিরা ভারতবর্ষে আসে শুধুমাত্র ভালো সুবিধার জন্য নয়, তাদের মাথায় একাধিক অপরাধ প্রবণতা থাকে এবং আজকে এনসিআরবির তথ্য কিন্তু সেটাই প্রমাণ করছে। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ স্পষ্ট বুঝিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে পালাবদলের পর অবৈধ বাংলাদেশিদের সে দেশে পাঠানোই তাদের ফার্স্ট প্রায়োরিটি, যা বাংলাদেশ সরকারের আতঙ্কে ঘুম কেড়ে নিয়েছে। কি করা উচিত ভারতের? কিভাবে তাদেরকে ওদেশে পাঠানো উচিত? আইনের মাধ্যমে নাকি পুশব্যাকের মাধ্যমে? প্রশ্নটি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। তবে শেষ করার আগে মনে রাখবেন, মার্কেটউলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিউর। 2 মিলিয়নের বেশি মানুষ মার্কেটউলফ অ্যাপ এখন ব্যবহার করেন। আপনারা iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনেই মার্কেটউলফ অ্যাপকে ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কেন? মার্কেটউলফ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।